Assalamualaikum everyone. My name is Halima Akhtar Bishti. My ID number 213264436. Assalamualaikum everyone. My name is Sinia Akhtar. My student ID 222265669. Assalamualaikum. Myself Muhammad Atikur Rahman Ranga. My bearing ID is 2226539. Assalamualaikum. I am Mahmudul Hasan. My student ID last 4 digit 1043. Assalamualaikum. My name is Raihan Hussain Rajusha. My student ID 2226567. এই ভাইয়া, তুমি দণ্ডবিধি আইন সম্পর্কে কিছু জানো? আমি আসলে ভাই এত কিছু জানি না। দণ্ডবিধি সম্পর্কে কেউ যদি হত্যা করে বা অন্য কোনোভাবে মানুষকে ক্ষতি করে, সেক্ষেত্রে তার মিনিমাম একটা সাজা হয়। আবার দেখা যায় যদি হত্যা করে থাকে সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড হয় বা যাবজ্জীবন হয়। এতটুকু আসলে আমি জানি, কারণ আমি ইংরেজি ডিপার্টমেন্টে পড়ি, তো সেক্ষেত্রে আচ্ছা, আমি তোমাকে আজকে মৃত্যুদণ্ড সম্পর্কে কিভাবে সাজা হয়, কতদিনের সাজা হয় এই বিষয়ে একটু আলোচনা করবো। দি পেনাল কোড অ্যাক্ট 1860 অনুযায়ী কালপাবল হোমোসাইড সেকশন 299 বলা হয়েছে, যদি কাউকে খুন করার ইন্টেনশন থাকে এবং সে ব্যক্তি সম্পর্কে তুমি জানো যে তাকে তুমি কিছু বললে তার মৃত্যু ঘটবে, যে তুমি জানো যে সে হার্টের রোগী, তাকে কোনো কথা বললে তার মৃত্যু ঘটবে, বা তুমি একটা দূর থেকে তাকে পিস্তল তাক করে তাকে গুলি করে খুন করলা, এটাই হলো কালপাবল হোমোসাইড। কালপাবল হোমোসাইডের সাজা বলা হয়েছে সেকশন 304-এ। এটার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন সাজা 10 বছরের জেল, এর সঙ্গে যোগ হবে পানিশমেন্ট। মার্ডার বলা হয়েছে 300-তে। যদি কোনো ব্যক্তিকে তোমার ইন্টেনশন থাকে মেরে ফেলা এবং তুমি তার মাথায় পিস্তল তাক করে তাকে যদি মেরে ফেলো, তাহলে এটাই মার্ডার। এটার শাস্তি বলা হয়েছে সেকশন 302-এ। যদি কোনো ব্যক্তি অপরাধী প্রমাণিত হয়, তাহলে সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে এবং যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা হতে পারে। সেকশন 303-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয় এবং সে একই ধরনের ভুল আবার করে, তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। সেকশন 301-এ বলা হয়েছে, তোমার কোনো মৃত্যু ঘটানোর ইন্টেনশন নাই, কিন্তু তোমার কোনো কাজের মাধ্যমে যদি সে ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে সেটাকেই মার্ডার বলে গণ্য। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে জানতে পেলাম। আসলে আমরা যেহেতু চর্ম ডিপার্টমেন্টে পড়াশোনা করি, সেক্ষেত্রে আসলে জানতে পেরে ভালো লাগলো। অবশ্যই এই বিষয়ে আমাদের জানা উচিত, দেশের আইন সম্পর্কে জানা উচিত। ঠিক আছে। আসসালামুয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ইউনিভার্সিটির স্টুডেন্ট? জি জি। আচ্ছা, আপনি কি পেনাল কোডের কোনো আইন বা অপরাধ সম্পর্কে অবগত আছেন? অপরাধ সম্পর্কে অবগত বলতে আমি নিউজ বা বিভিন্ন মিডিয়া সোর্স এরকম জানি, কিন্তু অ্যাকচুয়ালি পেনাল কোডে কিভাবে লটা ডিসক্রাইব করা আছে সে সম্পর্কে। ভাই, আপনি কি কোনো কিছু সম্পর্কে জানতে চান পেনাল কোডে? আমাকে একটু বলেন যে মানে রেপ বা এই জাতীয় ইয়েগুলো যদি বলতেন, যে এগুলো নিউজ এখন দেখা যায় বেশ। আচ্ছা, ঠিক আছে। এখন তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে রেপ হচ্ছে খুব কমন একটা ক্রাইম, যেটা আমাদের প্রতিনিয়ত হচ্ছে। এটা শিশু থেকে কিশোরী থেকে একটা মানে মানে জেনারেশন, সব জেনারেশনের নারীরাই আসলে রেপ হচ্ছে, হ্যাঁ, ভিকটিম হচ্ছে। এখন অনেকে এটাকে পোশাকের ক্ষেত্রে নিয়ে যাচ্ছে, অনেকে ক্যারেক্টারের দিক দিয়ে নিয়ে যাচ্ছে। এখন এর বেশ কিছু কারণ আছে। যখন একটা নারী কে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো ছেলে, অবশ্যই সেটা মেল জেন্ডারের হতে হবে, কোনো মেল জেন্ডার যখন একটা ফিমেল জেন্ডারের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে মানে এন্টারটেইন করবে, তখনই হচ্ছে আসলে রেপটা হবে। এটা উইদাউট এগেইনস্ট হার উইল হতে হবে এবং উইদাউট কনসেন্টে হতে হবে। এখন কিছু ক্ষেত্রে আছে যে তার যদি কনসেন্ট থাকেও, যখন একটা মেয়ের 14 বছরের নিচে হবে, তখন যদি সেই মেয়েটার কনসেন্ট থেকেও থাকে, সেক্ষেত্রেও আমরা এটাকে রেপ বলে ধরে নিব, কারণ সে আসলে লিগাল কনসেন্ট দেওয়ার মতো এলিজিবল না। সেক্ষেত্রে এখন ধরেন যে আমরা এজ এ হাজবেন্ড ওয়াইফ পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তখন যদি কোনো মেয়ে 13 বছরের ঊর্ধ্বে হয়, তখন যদি তার হাজবেন্ড উইথ কনসেন্ট বা উইদাউট কনসেন্ট বা এগেইনস্ট হার উইল সম্পর্কে পড়ে, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এটাকে আমরা রেপ ধরবো না। এখন অনেকেই এই বিষয়টা জানে না, অনেকে মনে করে যে না, এটাকেও রেপ ধরা যায়। যখন মেয়েটা 13 বছরের নিচে হবে, তখন আমরা সেক্ষেত্রে রেপ ধরে নিয়ে যাব, মানে এটাকে রেপ ধরে নিব। ধরেন যে
এখন বর্তমানে কিছু ছেলে বা মেয়ে রিলেশনশিপে আছে, রিলেশনশিপের এক পর্যায়ে যখন ব্রেকআপ হয়ে যায় তখন তারা রেপ হিসাবে দাবি করে যে সে আমাকে রেপ করছে। এখন সেই সময় হচ্ছে তার কনসেন্ট থাকে, একটা প্রমিস দিয়ে যায় যে আমি তোমাকে বিয়ে করবো বা অন্য কিছু প্রমিস থাকে, ওই হ্যাঁ কমিটমেন্ট থাকে, ওই কমিটটা ব্রেক করার ক্ষেত্রেও এটাকে রেপ বলে ধরে নেওয়া হবে। তার কনসেন্ট ছিল বা তাকে একটা উদ্দেশ্য প্রমাণ। এখন কিছু ক্ষেত্রে আরো একটা ক্ষেত্র আছে যখন উইথ কনসেন্ট আর উইদাউট কনসেন্ট তার বডিলি ইনজুরি হবে বা সে হার্ট হয়ে গেল বা এমন ইনজুরি হলো যেটার কারণে তার মৃত্যু পর্যন্ত ঘটে গেল, সেক্ষেত্রেও সেটাকে রেপ বলে ধরে নেওয়া হবে। এখন আপনাকে একটু রেপের পানিশমেন্ট সম্পর্কে বলি যে কি ধরনের পানিশমেন্ট আমরা যারা রেপ করে তাদেরকে দিতে পারি। এখন একজন রেপিস্টকে আমরা সেকশন 376 এ দিই, সেটা হচ্ছে 10 বছরের লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ফাইন, বোধই থাকবে। এখন যদি একটা মেয়েকে গ্যাং রেপ করে, ধরেন 20 জনের বেশি বা 7 জনের বেশি, গ্যাং মানে কি একটা কয়েকজন মিলে একটা গ্যাং তৈরি হবে, সেক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 20 বছর সাজা পর্যন্ত হতে পারে এবং বা লাইফ ইমপ্রিজনমেন্ট হয়ে যেতে পারে। আবার ফাইন দিবে, যেমন ভিকটিমের যে মেডিকেল একটা কস্ট আছে, সেই কস্ট হচ্ছে অ্যাগ্রিড পার্টিকে বহন করতে হবে, সেই অ্যাগ্রিড পার্টি সেই মেডিকেল কস্ট দিবে, প্লাস হচ্ছে তার লাইফের একটা সিকিউরিটি তাদেরকে দিতে হবে। আবার যদি মনে করেন যে কোনো শিশু রেপ হয়ে যায়, সেক্ষেত্রে আবার সাজাটা ভিন্ন, যেমন সর্বোচ্চ 20 বছর এবং সেন্টেন্স টু ডেথ পর্যন্ত হতে পারে, মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে এবং জরিমানা তো থাকতেছেই সেক্ষেত্রে। তো এই ছিল। এই আশেপাশে এরকম এখন আমি ধরনের জানি না, অপরাধ দেখেন, তাহলে আপনি তাদেরকে মানে সাজেশন দিতে পারেন যে এইভাবে এখন তারা আমি জানি মামলা না করতে আপনাকে পারে এবং কতটুকু তারা বোঝাইতে পারলাম, আপনি মানে কতটুকু এটা বুঝলেন। করতে পারে, তো আমাদের যাই হোক, এটাই আইনের আমি বুঝাইলাম। অন্তর্ভুক্ত হতে পারে। তো সাহস দিবেন এগুলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহমুদুল হাসান। আমরা আসছিলাম ডিপার্টমেন্ট অফ ল, মানে আইন বিভাগ থেকে। তো আপনার আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আমাদের হচ্ছে। একটা অ্যাসাইনমেন্ট ছিল, যেটা হলো যে আপনারা বা ভার্সিটির যে লোকজন বা আশেপাশের এলাকার লোকজন যারা মানে আইন সম্পর্কে জানেন কিনা, কতটুকু জানেন বা এই ব্যাপারে ধারণা আছে কিনা। তো সেটা হলো আমাদের দণ্ডবিধি 1860 সালের যে আইন, সেখানে আমাদের অপরাধ সম্পর্কে অনেক কিছু পানিশমেন্ট বা মানে বিচার আচার হয়, কিভাবে অপরাধ মামলা দেওয়া করা হয়, যায়। মানে শাস্তি দেওয়া হয়। তো সেই ব্যাপারগুলোতে আপনি কি কোনো বিষয় জানেন কিনা বা জানার ইচ্ছা আছে কিনা আপনার আমাদের থেকে, আমরা সেই পরামর্শ বা আপনাকে সেই উপদেশ বা কি করতে পারেন আপনারা সেই ব্যাপারে জানাতে আসছি আর কি। হ্যাঁ, আমার ওই সম্পর্কে কিছু ধারণা নাই, তবে আমার একটা জানার বিষয় হলো কি, ধরেন আমরা যে সময় ডিউটি করি তখন যদি কেউ আমাদেরকে আইডি কার্ড চাওয়া হয়, যদি আইডি কার্ড না দেখায় অন্য ভুল ইনফরমেশন দিয়ে ভিতরে প্রবেশ করে, পরবর্তীতে যদি কোনো অকারেন্স করে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া যায়? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। তো আপনি যে বিষয়টা বলতেছেন সেটা হলো আমাদের দণ্ডবিধি 1860 সালের যে আইনটা, সেটার মানে ধারা ধারা 415 নম্বরে বলা আছে প্রতারণা মানে চিটিং। এখানে একজন লোক আসছে, আইডি কার্ড নকল করে দিচ্ছে অথবা বলতেছে যে আমি ড্যাফোডিলের ছাত্র অথবা আমি ড্যাফোডিলের জব করি, কিন্তু সে এখানে আইসা কোন একটা অকারেন্স করলো, কোন একটা হলে কোনো জিনিস চুরি করলো বা সেই অপরাধ করে আপনাকে বললো যে সে ইউনিভার্সিটির রিলেটিভ মানে ইউনিভার্সিটির সদস্য বা ছাত্র, কিন্তু সে পরবর্তীতে দেখা গেল উনি বাহিরের লোকজন। তো এটা প্রতারণা। তো এই প্রতারণার শাস্তি হলো যে আপনার 417 নম্বর সেকশনে বলা আছে যে প্রতারণা করলে 1 বছরের পানিশমেন্ট, 1 বছরের সে সশ্রম কারাদণ্ড হবে অথবা তার অর্থদণ্ড হবে অথবা দুইটাই হবে, অর্থদণ্ড হবে অথবা শাস্তিও দুইটাই দেওয়া হবে। তো আরেকটা বিষয় আছে যে 118 নম্বর সেকশনে 17 নম্বর সেকশনে বলা 18 নম্বরে বলা আছে যে আপনার আইডি কার্ড মানে আপনি পেশাজীবী একজন দায়িত্বশীল এখানে সদস্য সিকিউরিটি গার্ড, কিন্তু আপনি মানে আপনার নিজের লাভের জন্য সে একজন লোক ঢুকতে আসে, আপনাকে ঢুকাই দিলেন। হ্যাঁ, মানে আপনি ভাবতেছেন যে আপনাকে 500 টাকা দিল, আপনি ওনাকে এন্ট্রি করতে দিলেন, কিন্তু সে আইসা অপরাধ করে চলে গেল। তো এখন যে আপনি আপনার দায়িত্বটুকু পালন করলেন না, সেটার জন্য আপনার পানিশমেন্ট হতে পারে। এরপর আরেকটা আছে যে আপনার 420 হলো 420, আমরা বলি না একজন লোক 420 মানে অপরাধ করে বেড়াচ্ছে। তো এটার মাঝে আমাদের একটা ধারা আছে, সেটা হলো যে আপনার কোনো সম্পত্তি চিটিং করার মাধ্যমে নিয়ে যাওয়া। হ্যাঁ, ধরেন আপনার কাছে একটা লোক একটা স্বর্ণ বিক্রি করতেছে আপনার কাছে, এই স্বর্ণটা আর কি কিন্তু পুরোপুরি স্বর্ণ না। হ্যাঁ, কিছু স্বর্ণ মিক্স করা, কিছু স্বর্ণ ধাতু অন্য কিছু দেওয়া আছে। তো সেটা আপনি ওর কাছে ক্রয় করলেন, কিন্তু সেটা প্রতারণা করলো আপনার কাছে। তো সেটারও পানিশমেন্ট আছে, একটা পানিশমেন্ট আছে। আরেকটা বিষয় আছে, ধরেন আপনি চাকরি করতেছেন এই জায়গায়। তো চাকরি করতে গিয়া আপনার যেমন উদাহরণ দিতে গেলে বলতে পারি আমরা, আপনি একটা হিসাব রক্ষক হিসেবে আছেন এখানে।
তো আপনি হিসাব রক্ষক হিসেবে থাকার কারণে আপনি আপনার মালিককে কিছু টাকা কম দিলেন বা কিছু হিসাব কম দিলেন, সেটা আপনার লাভের জন্য। তো সেই ক্ষেত্রে আপনার পানিশমেন্ট হবে ৩ বছর কারাদণ্ড। ঠিক আছে? ৩ বছরে আপনার জেল হবে। জেলের সাথে আপনার জরিমানাও করতে পারে অথবা ২ টাই হতে পারে। জরিমানা এবং পানিশমেন্ট। আপনাকে তো বুঝাতে পারছি জি, আরকি। ধন্যবাদ। জি আপনার ভাই, আপনাকে কথাগুলো আমার ভালো লাগছে। আমি খুব বুঝতে পারছি। আমার অনেক কিছু জানা ছিল না। আপনার কাছ থেকে আমি জি অনেক ভাই, কিছু ধন্যবাদ। জানছি। আপনি ধন্যবাদ আপনাকে আশা করি আমাকে জানানোর জন্য। ধন্যবাদ। ঠিক আছে। সালাম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান রাঙ্গার। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ল ডিপার্টমেন্ট। তো আমরা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট বা একটা সার্ভে কাজ করতেছি যে আমাদের সাধারণ যারা শিক্ষার্থী আছে বা যারা সাধারণ মানুষ আছে, তারা আইন সম্পর্কে কতটা সচেতন। তো আমাদের আইনের ভাষায় বলে দেওয়া আছে যে আইন জানি না এটা কখনো অজুহাত হতে পারে না। যে আইন নিজেই বলে দিতে, এটা ধরে নেওয়া হলো যে বাংলাদেশের সকল মানুষ সকল আইন সম্পর্কে জানে। তো আমাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে সেই জন্য আপনাদের কাছে আসা। আপনারা কি দ্য পেনাল কোড 1860, যেটাকে আমরা বাংলায় বলি দণ্ডবিধি 1860, এই নামটা কখনো শুনছেন? কোন আইনের নাম কখনো শুনেননি? এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের যে অপরাধ, বর্তমান যে আমরা যত দেখি সবকিছু অপরাধ, যেগুলোকে ক্রাইমস বলে আমরা, সেই অপরাধের বিচার কিন্তু হচ্ছে এই দণ্ডবিধি 1860-এর আন্ডারেই করা হয়। এইটাতে কোন অপরাধ করলে কি পানিশমেন্ট হবে, কোন অপরাধটাকে কিভাবে ডিফাইন করা হবে, প্রতিটা অপরাধের ডেফিনেশন দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা কিন্তু অনেক সময় মানে ডেফিনেশনের আন্ডারে না পড়লে তাহলে কিন্তু তাকে পানিশমেন্ট দিতে পারবো না। ঠিক আছে? তো আপনারা কি কোনো অপরাধ যেগুলো সম্পর্কে আমাদের আশেপাশে হয়, এমন কোনো অপরাধ সম্পর্কে জানার খুব কিউরিওসিটি থাকে না মানুষের? তো আপনারা কি এমন কোনো অপরাধ সম্পর্কে যেটা জানতে চান? তো আপনারা যদি আমাকে জানতে চান তাহলে আমি আপনাকে বিস্তারিত বুঝাই দিতে পারি। যেমন ঢাকা শহরে অনেক চুরি ডাকাতি হয়, এখন কোনটাকে আমরা চুরি বলবো, কোনটাকে ডাকাতি বলবো, এবং কোনটা শাস্তি কেমন হবে, এইসব ল সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তাহলে আপনাদেরকে বিস্তারিত বলতেছি। আমাদের পেনাল কোডের হচ্ছে পেনাল কোড 1860-এর সেকশন 378-এ থেফট, যেটাকে আমরা বলি চুরি, সেই চুরির হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞার আন্ডারে না পড়লে সেটাকে আমরা চুরি বলে ডিফাইন করবো না। ঠিক আছে? একটা চুরি হতে গেলে সর্বপ্রথম একটা আপনার মুভেবল প্রপার্টি লাগবে। মুভেবল প্রপার্টি হচ্ছে যে প্রপার্টিটা আপনি নিয়ে আসা যাওয়া করতে পারবেন, যেটা মুভ করা যায়। ঠিক আছে? প্রথম কন্ডিশন হচ্ছে এটা, আর সেটার মধ্যে একটা ডিসঅনেস্ট ইন্টেনশন থাকতে হবে। তাহলে দুইটা এলিমেন্টস গেল। ঠিক আছে? তারপরে আপনাকে লাগবে অন্য আরেকজনের পজিশনে আছে সেই প্রপার্টিটা তাকে না বলে তার কনসেন্ট ছাড়া সেটা নিয়ে যাওয়া। এইগুলো যদি আপনি কোনোভাবে করেন সেগুলো তখন চেক বলবে। যেমন হচ্ছে আপনার ফ্রেন্ড, ঠিক আছে? আপনি আপনার ফ্রেন্ডের ধরেন আপনার ফ্রেন্ডের ফোন, আপনি আপনার ফ্রেন্ডের ফোন একটা মুভেবল প্রপার্টি। তো আপনি আপনার ফ্রেন্ডের অনুমতি ছাড়া বা তাকে না বলে তার ফোনটা, তার পজিশনে আসতে তার ফোনটা তার কাছ থেকে নিয়ে নিল। তো এটাকে আমরা বলি হচ্ছে চুরি। ঠিক আছে? যখন এলিমেন্টস গুলো ফুলফিল হবে তখন চুরি। এই চুরির একটা পানিশমেন্ট আছে, আপনারা কি জানেন? খালি তো শুনছেন বাসায় চুরি হয়, এমনি নর্মাল চুরি হয়। আবার চুরিকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে আইনের ভাষায়। একটা হচ্ছে শুধু চুরি, আর একটা হচ্ছে বসত বাড়িতে চুরি, আর একটা হচ্ছে কোনো মুনিবের মানে কর্মচারী চুরি করবে। তাহলে চুরির ভাগ হচ্ছে 3টা। নর্মাল যেটা চুরি সেটা পানিশমেন্ট বলা আছে 378-এ। এটা পানিশমেন্ট কত বছর ধারণা করেন তো? 6 মাস অথবা 1 বছর। আমাদের 378-এ চুরির পানিশমেন্ট দেওয়া আছে 3 বছর। সেটা আবার সাজাকে 2 ভাগে ভাগ করা হয়, সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড। ঠিক আছে? সেটা যে কোনোটাই করতে পারে, এটা বিচারক ডিসাইড করবে। এই দুইটা কোন ধরনের দণ্ড? সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড বলতে সশ্রম কারাদণ্ড হচ্ছে আপনার জেলখানায় কিন্তু অনেক কাজ করার ব্যবস্থা থাকে। ঠিক আছে? তারা নিজেদের ফ্রিতে কিন্তু কাজ করতে পারে, টাকা আর্নও করতে পারে। যদি বিচারক টাকাগুলো তাদেরকে দিয়ে দেয়, তাকে হচ্ছে যদি সশ্রম কারাদণ্ড দেয় তাহলে তাকে হচ্ছে জেল কর্তৃপক্ষ তাকে দিয়ে কাজ করাবে। ঠিক আছে? আর যদি বিনাশ্রম কারাদণ্ড দেয় তাকে কোনো কাজ করাবে না, শুধু সেলের ভিতর রাখে দেবে। এই আইন আমাদের সবাইকে জানতে হবে। তো আমরা সকলেই একটু জানার চেষ্টা করবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরাও অনেক আপনাকেও তো উপকৃত ধন্যবাদ হলাম। ভাই আমাদেরকে সময় দেওয়ার আইন জন্য, আমাদের আইন বোঝানোর সকলকেই জন্য। জানতে হবে। আমরাও জেনে ভালো লাগলো আইন সম্পর্কে। তো সবাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবো, এটাই হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আপু আমি সিনিয়া ডিপার্টমেন্ট অফ ল থেকে আসছি। আমাদের একটা কোর্সে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। তো ওই অ্যাসাইনমেন্টের সম্পর্কে আমাদের দেওয়া হয়েছে যে দণ্ডবিধি আইন সম্পর্কে আপনারা কতটুকু জানেন বা আমাদের আশেপাশে যারা আছে তারা কতটুকু অবগত আছে সে সম্পর্কে আর কি একটু জানার জন্য। তো আপনি কি দণ্ডবিধি আইন সম্পর্কে কোনো অবগত আছেন বা এই আইনটা আছে এটা জানেন? কিভাবে আমি নিজেকে মানে বিপদ থেকে নিজেকে অন্য কারোর কাছ থেকে নিজেকে রক্ষা করবো, ডিফেন্স, এটাকে আপনার ল হিসেবে যেটা বললেন, ওইটা থেকে নিজে কিভাবে নিজের আত্মরক্ষা কি কি করতে পারে এটা একটু আপনি আমাকে খোলাখুলি ভাবে বলবেন। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে আপনি আত্মরক্ষার জন্য যেটা বলছেন সেটা হচ্ছে প্রাইভেট ডিফেন্স।
ডিফেন্স দণ্ডবিধি হচ্ছে 1860 পরিচালনায় বলা আছে আপনার সেকশন 96 থেকে নিয়ে 106 পর্যন্ত এই প্রাইভেট ডিফেন্স সম্পর্কে বিস্তারিত বলা আছে। প্রাইভেট ডিফেন্সটা হচ্ছে মূলত এটা যে আমরা হচ্ছে ধরেন আমাদেরকে হুট করে কেউ আঘাত করতে আসলো, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নিজেকে বাঁচানোর জন্য যখন আমরা তাদেরকে আঘাত করলাম, যে নিজেকে বাঁচানোর জন্য আঘাত করা যেটা সেটা হচ্ছে প্রাইভেট ডিফেন্স। তবে সেক্ষেত্রে কিছু আপনার এক্সেপশন আছে, যেমন কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইভেট ডিফেন্স আপনি বৈধতা আছে। যেমন হচ্ছে আপনি প্রাইভেট ডিফেন্স তখন করতে পারবেন যখন ধরেন আপনাকে কেউ হচ্ছে আপনাকে দর্শন করতে আসলো, সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রাইভেট ডিফেন্স করতে পারবেন, নিজেকে বাঁচানোর জন্য প্রাইভেট ডিফেন্স করতে পারবেন। আবার হচ্ছে আপনার বাসায় কেউ ধরেন জোর করে প্রবেশ করার চেষ্টা করলো বা অপহরণ, আপনাকে কিডন্যাপ করার ট্রাই করলো, সেক্ষেত্রে আপনি প্রাইভেট ডিফেন্স করে নিজেকে বাঁচাতে পারবেন। ধরেন আপনাকে কেউ সরাসরি গুলি করতে আসলো, সেক্ষেত্রে আপনি নিজেকে বাঁচানোর জন্য প্রাইভেট ডিফেন্স করতে পারবেন। কিন্তু যদি ধরেন দূর থেকে কেউ আপনাকে গুলি করতে আসতেছে, তো সেক্ষেত্রে যদি আপনাকে নিজেকে সেভ করার সুযোগ থাকে, ধরেন আপনি দূর থেকে গুলি করতেছে, আপনি চাইলে নিজেকে কোথাও লুকায় ফেলতে পারেন বা কোথাও বিল্ডিংস একটা রুমে প্রবেশ করতে পারেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি তার উপর কোনো আঘাত করতে পারবেন না, কারণ আপনাকে আগে নিজেকে সেভ করতে হবে। সেটা আপনার বৈধতা, আপনি যদি তাকে আঘাত করতে দেন সেটা একটা অপরাধের মধ্যে পড়ে যাবে, আপনি আগে নিজেকে সেভ করবেন। কিন্তু যদি সরাসরি কাছ থেকে আপনাকে আঘাত করার ট্রাই করে আপনি নিজেকে লুকানোর বা নিজেকে সেভ করার কোনো সুযোগ না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি তার উপর আঘাত করতে পারবেন। আর সেটা হচ্ছে যদি আপনি ধরেন সেটার জন্য আপনি আর কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার তাকে যদি মেরেও ফেলেন, সেক্ষেত্রে আপনার কোনো শাস্তি হবে না, যেমন বললাম যে দর্শনের ক্ষেত্রে বা আপনাকে সরাসরি কেউ গুলি করতে আসলো সেক্ষেত্রে। তো আপনি যদি তাকে মেরেও ফেলেন, সেক্ষেত্রে আপনার সেকশন 96 অনুযায়ী দণ্ডবিধি আইনের 1800 পেনাল কোড 1860 অনুযায়ী আপনি হচ্ছে তাকে মেরে ফেললে আপনার কোনো শাস্তি হবে না। আবার হচ্ছে ধরেন কেউ আপনাকে নর্মালি একটা আমাদের ফ্রেন্ডের সাথে ঝগড়া হয় বা কারোর সাথে ঝগড়া হলো, সেক্ষেত্রে ধরেন আপনাকে কেউ একটা থাপ্পড় মারলো, যদি আপনি তখন তাকে ছুরি দিয়ে আঘাত করেন, তবে সেটা একটু অতিরিক্ত হয়ে যায়, তো সেটা হচ্ছে আপনি সেক্ষেত্রে এটা প্রাইভেট ডিফেন্সের আন্ডারে পড়বে না, আপনি এটি সেভ করতে পারবেন না। আবার ধরেন আপনাকে কেউ কোনো পুলিশ যে আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনাকে কোনো ব্যাপারে গ্রেফতার করতে আসে, সেক্ষেত্রে যদি আপনি নিজেকে সেভ করতে চান বা তার উপর একটা আক্রমণ করেন, সেটাও প্রাইভেট ডিফেন্সের আন্ডারে পড়বে না, সেটা হচ্ছে আপনার আলাদা একটা অপরাধের মধ্যে পড়ে যাবে। তো আপনি শুধু জাস্ট এরকম কিছু কাজে মানে আপনাকে করতে পারবেন যেগুলোতে শুধু আপনি নিজেকে সেভ করার সুযোগ থাকা সত্ত্বেও আপনি যদি নিজেকে সেভ করার সুযোগ থাকবে, কিন্তু তা আপনি কিছু ক্ষেত্রে শুধু নিজেকে ওই আক্রমণ করতে পারবেন যখন আপনার মৃত্যুর ঝুঁকি থাকবে, আপনার লাইফ রিস্ক থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি তার উপর আক্রমণ করতে পারবেন। আর হচ্ছে যখন আপনাকে নিজেকে সেভ করার সুযোগ থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি আক্রমণ না করাটাই বেটার। আর যদি করে ফেলেন, সেটা হচ্ছে আপনার পানিশমেন্ট আছে, যেমন হচ্ছে আপনার সেকশন 326, তারপরে হচ্ছে 323, 324, যে গুরুতর নিজেকে বাঁচানোর থেকে গুরুতর আঘাত করে ফেললেন, সেইগুলোর আন্ডারে আপনার 324 আন্ডারে হচ্ছে আপনার 3 বছর, আবার হচ্ছে 326 আন্ডারে আপনার 1 বছর সশ্রম এবং বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা হচ্ছে আপনার অর্থদণ্ড, উভয় দুইটাই হতে পারে। থ্যাংক ইউ আপু সময় দেওয়ার জন্য। আপনার কাছে শুনে খুব উপকৃত হলাম। ওকে।